অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ছুঁচ। এই গল্পটি আপনারা দুটি পর্বে শুনতে পারবেন। আজ প্রথম পর্ব। আগুন আগুন, সত্যিকার আগুন নয়, ঘনাদাকে তাতাবার একটা ফিকির। ফিকিরটা একেবারে মাঠে মারা যায়নি। ঘনাদা তার সান্ধ্য ভ্রমণ সেরে এসে বসবার ঘরে ঢুকতে গিয়ে এক পা চৌকাঠের এপারে চালিয়ে সভয়ে থমকে দাঁড়ালেন। তার মুখের চেহারাটা দেখবার মতন, প্রায় পিছু ফিরে ছুট মারেন আর কি। শেষ পর্যন্ত আমাদের জমায়েত হয়ে বসার ধরনেই বোধহয় সাহস পেয়ে নিজেকে সামলে নির্বিকার ভঙ্গিতে ঘরে এসে ঢুকে তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করলেন, কোথায় আগুন হে? শিশির ঘনাদার মৌরসি আরামকেদারাটা সসম্ভ্রমে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বললে, আগে বাজারের কথা বলছি। আরামকেদারায় নিজেকে এলিয়ে দিয়ে ঘনাদা মৃদু কৌতূহল প্রকাশ করলেন। বাজারে আগুন লেগেছে নাকি? আগে লেগেছে তো অনেক দিনই, ক্রমশই বাড়ছে যে। শিবু উদ্বেগ দেখালে। বাড়বে, আরও বাড়বে। ঘনাদার নির্লিপ্ত ভবিষ্যৎবাণী। কি বলছেন ঘনাদা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এখনই তো কোনো জিনিস ছোঁবার জো নেই। আলু 12 আনা, বাঁধাকপি 1.5 টাকা, মাংস 4 টাকা, মাছ 7 টাকা। আজই সকালের বাজারটা নিজের হাতে করতে হয়েছে বলে যতখানি রয়সয় বাড়িয়ে ফিরিস্তি দিলাম। কিন্তু ঘনাদা তাতেও অবিচলিত। নিশ্চিন্তভাবে বললেন, ও তো কিছুই নয়, কলিরই তো সবে সন্ধে। গৌরকে এবার উল্টো দিক থেকে আঁচ দিতে হলো। ঘনাদাকেই সমর্থন করে আমাদের জ্ঞান বিতরণ করে বললে, মানুষ কি রেটে বাড়ছে জানিস? 50 বছরে মানুষের ভারেই মেদিনী টলমল করবে। ডাঙার ফসলে তো কুলোবেই না, সমুদ্রে চাষ করেও কুল পাওয়া যাবে না, উপোস করে মরতে হবে। গৌরের এ বক্তৃতায় কিছুটা বুঝি কাজ হলো। তিনি স্বয়ং উপস্থিত থাকতে আর কারোর মাতব্বরি সহ্য করতে ঘনাদা একান্ত নারাজ। গৌর থামবার পর একটু নাসিকার ধ্বনি করে বললেন, উপোস করে মরতে হবে। হবে না? গৌর নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত হলো। অত খাবার আসবে কোথা থেকে? সমুদ্রের জলের প্ল্যাঙ্কটন থেকে খাবার তৈরির কারখানা বসিয়েও সে রাক্ষসে দুনিয়ার খিদে মেটাতে পারবে কি? ছাদে ছাদে অ্যালগির চাষ করেও না। বটে। ঘনাদা টিটকিরির ধরনে আশান্বিত হয়ে উঠলাম। কিন্তু ওই পর্যন্তই। পোলতেটা ফুরফুর করে দুটো ফুলকি ছেড়েই ঠান্ডা, ধরল না। তার বদলে শিশিরের কাছে 4888তম সিগারেট ধার করে ঘনাদা শিশিরেরই দেশলাই দিয়ে ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আচ্ছা, উঠি। সে কি, এখনই উঠবেন কি? এই তো এলেন। আমরা সসব ব্যস্ত। কিন্তু ঘনাদাকে ঠেকানো গেল না। সত্যি উঠে দাঁড়িয়ে হাই তুলে বললেন, না, একটু জরুরি কাজ রয়েছে। ঘনাদার জরুরি কাজ। এই সান্ধ্য ভ্রমণে খিদেটা সানিয়ে আসার পর আমরা কোনো রকমে হাসি চাপলাম। কিন্তু এত খেটে শেষে শক্ত অসুখে পড়বেন যে। শিবু গভীর সহানুভূতি জানালো, 1-8 দিন একটু বিশ্রাম নিলে হয় না? ঘনাদা জবাব না দিয়ে যেভাবে ভর্ৎসনা দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে বেরিয়ে গেলেন, তাতে মনে হলো ইউরি গ্যাগারিনকে ভস্টকে চড়বার মুখে আমরা যেন পিছু ডেকেছি। অতএব আবার মন্ত্রণা সভা বসাতে হলো। ঘনাদাকে এবার জাগানো যায় কি করে? গতিক আবার মোটেই সুবিধের নয়, সমস্যাটাই গোলমেলে। রাগারাগি ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি যে ঘনাদা জেদ করে গুম হয়ে আছেন। দিব্যি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আলাপ সালাপ করছেন, কিন্তু আসল টপটি গেলাতে গেলেই কেমন পিছিলে বেরিয়ে যাচ্ছেন। এ কদিন হেন চেষ্টা নেই যে করিনি, কিন্তু সবই পণ্ডশ্রম। আমাদের জ্বলন্ত দেশলাইয়ের কাঠি যেন বারুদের বদলে ভিজে বালিতে পড়ে নিভে গিয়েছে। এখন করা যায় কি?
তোয়াজ করা ছেড়ে চটিয়ে দেখা যাক। শিবুর পরামর্শ। হ্যাঁ, চটাতেই তো গেলাম। গৌড়ের হতাশা। কিন্তু কাজ হলো কই? আরও কড়া দাওয়াই চাই। আমার সিদ্ধান্ত। আমার ধার দেওয়া সিগারেট সব ফেরত চাইব? শিশিরের দ্বিধা। না না, তাতে হিতে বিপরীত হতে পারে। তাহলে ধার বাড়িয়ে দিই, একেবারে 5,000। মন্দ নয় মতলবটা, কিন্তু শেষ পর্যন্ত সেটাও বাতিল করতে হলো। প্যাঁচটা পুরনো, দাঁত কেটে গেছে, ঠিক ধরবে না। হঠাৎ গৌর বলে উঠল, ঠিক হয়েছে, আর ভাবনা নেই। কি ঠিক হয়েছে? আমরা উৎসুক। কানের জল কি করে বেরোয়? জল ঢেলে তো, তাই ভাঁওতা দিয়েই ভাঁওতা বার করতে হবে। সেটা কীরকম? ভাঁওতাটা দেব কি? ভবি কি ভুলবে? আমাদের প্রত্যেকে নানা রকম সন্দেহ। চলো দেখাই যাক না। আমাদের তেতলার সিঁড়ির নিচে দাঁড় করিয়ে গৌর ঘরের মধ্যে কি করতে গেল জানি না। খানিক বাদে যখন বেরিয়ে এলো, তখন হাতে তার একটা বাঁধানো খাতা। আমাদের সরব ও নীরব কৌতূহল অগ্রাহ্য করে সে আগে ভাগে সিঁড়ি দিয়ে বেশ একটু সশব্দেই উপরে উঠল। আমরা তার পিছু পিছু। তেতলায় ঘনাদার একানে একটি ঘর, সামনে ছোট একটু খোলা ছাদ। সিঁড়ি দিয়ে উঠতেই খোলা দরজার ভিতর দিয়ে দেখতে পেলাম ঘনাদা আমাদের পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি একটা জামা আর হাতের ছুঁচসুটোটা তক্তপোষের তলাটি সরিয়ে ফেলে তার চোখের চশমাটা খুলছেন। তাকে এসব তুচ্ছ কাজ যে করতে হয় ঘনাদা তা জানাতে চান না। গৌরী এখন সর্দার, কি তার পেঁয়াজ না জেনে শুধু তার মুখের দিকে দৃষ্টি রেখে সকলে মিলে ভেতরে গিয়ে ঢুকলাম। ব্যবস্থা সব করে ফেললাম ঘনাদা। গৌর একেবারে মূর্তিমান উৎসাহ। আমরাও চোখে মুখে যথাসাধ্য উজ্জ্বলতা ফুটিয়ে তুললাম দেখা দেখি। করে ফেললে তাহলে? ঘনাদা চশমাটা খাপে ভরতে ভরতে এমন মন্তব্য করলেন যেন গৌর আর তার মধ্যে এক ড্রয়ার ভর্তি চিঠিপত্র চালাচালি ইতিমধ্যে হয়ে গেছে। কমিটি মিটিং টিটিং পার হয়ে ব্যাপারটা বিশেষজ্ঞদের অনুমোদন নিয়ে এবার শুধু আইনসভায় পাশ হওয়ার অপেক্ষায়। আমরাই মাঝে থেকে ভ্যাবা চেকা। একবার গৌরের মুখের দিকে তাকাই, আর একবার ঘনাদার দিকে। সাংকেতিক গৌর ঘনাদা সংবাদ আরও কিছুক্ষণ এমনিভাবে চলল। এ তো আর ফেলে রাখবার জিনিস নয়। গৌর যদি বলে তো ঘনাদা তৎক্ষণাৎ সায় দিয়ে বলেন, ফেলে রাখলে চলবে কেন? সেরকম পরামর্শ কেউ দিচ্ছে বুঝি? দিলেই বা শুনছে কে? গৌরের মুখ থেকে খসতে না খসতে ঘনাদা বললেন, না, উচিতই নয়। এ কি একটা ছেলে খেলা? এর মধ্যে শিবুও আছে তা ভাবতে পারিনি। সে হঠাৎ বলে উঠলে, একটু অসুবিধা অবশ্য হবে। আমার একেবারে চক্ষু স্থির করে দিয়ে শিশির তাতে চটে বলে উঠল, হোক না অসুবিধে, তাতে আমরা পেছপাও হব নাকি? কাজের উদ্দেশ্যটা তো ভাবতে হবে। উদ্দেশ্যটাই তো আসল। কমল হেরি ভ্রান্ত কেন কাঁটা বনে যেতে? না না, কাঁটা হেরি শান্ত কেন কমল কমল ওই মানে যা বলে আর কি। আমার মুখ দিয়েও ফস করে কিভাবে বেরিয়ে গেল দেখে আমিই অবাক। মুখে মুখে পাক খেতে খেতে ব্যাপারটা যখন বেশ ঘোরালো ধোঁয়া হয়ে উঠেছে, গৌর তখন একটুখানি আলো ছাড়ল। মাটি অবশ্য অনেকটা ফেলতে হবে। ঘনাদার চোখ দুটো একটু বড় হলো কি, ও চোখ দেখে বোঝা কঠিন। আমরা তখন যা হোক একটা জো পেয়ে গেছি। আর আমাদের পায় কি? হ্যাঁ, বেশ ভালো মাটি, গঙ্গা মাটিই ভালো। কতই বার খরচ, একটা ঠেলা বোঝাই করে আনলেই হবে। গৌর আরেকটু আলোকপাতের জন্যই বোধহয় উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে ছাদটার দিকে তাকিয়ে যেন মনে মনে মেপে ফেলে বললে, ছোটোখাটো একটা বাগান হবে, যাকে বলে রুফ গার্ডেন আর কি। তবে ফুল টুল কিছু নয়, স্রেফ তরি তরকারি। আলু, বেগুন, ঢ্যাঁড়স, ঝিঙে, পটলই বা নয় কেন? গৌর ঘনাদার দিকে চেয়ে তাকে সমর্থন জানাবার সুযোগ দিলে, কিন্তু ঘনাদার মুখে কোনো শব্দ নেই। শব্দ যদি বেরোয় তো মেঘের ডাকি শোনা যাবে মনে হয়।
কারণ ঘনাদা ছাড়া আর কারো মুখ হলে আষাঢ়ের মেঘের সঙ্গে তার মিলটা আরও স্পষ্ট বোঝা যেত। ঘনাদা কিছু বলুন না বলুন, আমাদের থামলে চলে না, আমরা ধর্তাই পেয়ে গেছি। শিবুই ঘনাদার হয়ে জবাব দিলে, পটল নয় বা কেন, কি বলছিস? আলবাত পটল, 100 বার পটল, পাটনাই পটল। পটলই যদি না ফলাতে পারলাম তো ছাদের উপর বাগান করা কেন? চেষ্টায় কি না হয়। শিবু দম নেবার জন্য থামতেই আমি ধরে নিলাম, নিশ্চয়ই আব্রাহাম লিঙ্কনের কথা মনে করো না? কুড়ুল দিয়ে সেই গাছ কাটার পর বাবা জিজ্ঞেস করতেই কি বলেছিল? জুৎসই দৃষ্টান্তগুলো যথাসময়ে আমার কেমন করে ঠিক জুগিয়ে যায়। শিশির শুধু একটু শুধরে দিলে, লিঙ্কন নয়, স্যার আইজ্যাক নিউটন। বন্ধু বিচ্ছেদের সময় এটা নয়, আমি উদারভাবে মেনে নিয়ে বললাম। ওই একই কথা। আসল ব্যাপার হলো এই যে খাদ্য বাড়াতে হবে, যেমন করে পারো, যেখানে পারো। গৌর দ্বিগুণ উৎসাহিত হয়েও বলল, ঠিক বলেছ, গ্রো মোর ফুড। পৃথিবীতে খাদ্যাভাব দিন দিন বাড়ছে। দুর্ভিক্ষ রাক্ষসী করাল মুখবেদান করে ক্রমশ এগিয়ে আসছে সমস্ত মানব জাতির দিকে। এখন এতটুকু জমি ফেলে রাখলে চলবে না, ছাদই সই। আর ঘনাদার ঘরের সামনেই যখন বাগান, তখন দেখাশোনা সম্বন্ধে তো ভাবতেই হবে না। শিবু ছাদে তরিতরকারির বাগানের সপক্ষে সবচেয়ে জোরালো যুক্তি দেখালো। ঘনাদা তবু নীরব, চোখ দুটোতেই শুধু একটু যেন ঝিলিক দিচ্ছে। এই ঝিলিক এখন না নেভে। গৌরকেই উদ্দেশ্য করে বললাম, নার্সারিতে বীজ-টিজের অর্ডার দিয়েছিস তো? তার দিনই। গৌর কর্তব্য সম্বন্ধে হুঁশিয়ারির প্রমাণ দিলে, শুধু বীজ কেন, সিরজি থেকে ফসফেট, ধাপা থেকে হাড়ের গুঁড়ো সব আনছি। ঘনাদা এখনও যদি ফেটে না পড়েন তাহলে তো নাচার। এই জন্যই বুঝি ব্রহ্মাস্ত্রটি গৌর এতক্ষণ চেপে রেখেছিল। এইবার বাঁধানো খাতাটা ভক্তি ভরে ঘনাদার সামনে খুলে ধরে বললে, এখন এইটিতে শুধু একটা সই দিতে হবে ঘনাদা। কেন? সেফটি ভাল্ব প্রায় ফাটিয়ে বয়লারের যেন স্টিম বেরুলো। এই আপনার সইটা সবার আগে থাকলে আবেদনটার দাম বাড়বে কি না? গৌর সগর্বে জানালে। কিসের আবেদন? ছাদে ধান ক্ষেত করার? ঘনাদার বিদ্রুপটা গৌর গায়েই মাখল না, বিনীতভাবে বললে, না না, ছাদে চাষ তো হচ্ছেই, তার উপরে আরও কিছু করা তো দরকার এই খাদ্য সংকটে। তাই আমরা সবাইকে একটা শপথ নেবার আবেদন জানাচ্ছি। এই পড়ুন না, আন্তর্জাতিক আবেদন বলে এসপেরান্টোতে লিখলাম। বাঁধানো খাতার প্রথম পাতাটাতেই হিজিবিজি একটা কি লেখা রয়েছে বটে, কিন্তু তার পাঠোদ্ধার করতে লিপি বিশারদ প্রত্নতাত্ত্বিকেরও ক্ষমতায় কুলোবে বলে মনে হয় না। ঘনাদা একবার সেদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুমিই পড়ো। এসপেরান্টোটা বাংলায় অনুবাদ করেই পড়ো হে। আমাদের কাতর অনুরোধ। গৌল মূল এসপেরান্টোটা পড়তে না পারায় যেন বেশ ক্ষুণ্ণ হয়েই বাংলায় অনুবাদ করে যা শোনালে তার মর্ম হলো এই যে পৃথিবীর অন্য সমস্যার আংশিক সমাধানের জন্য আমাদের সকলকে এখন থেকেই স্বল্পাহারে শপথ নিতে হবে। আধপেটা যদি না পারি তো অন্তত শিখি ভাগ খাওয়া সকলে যেন ছাড়ে, এই আবেদন। আবেদনটা বুঝিয়ে দিয়েই গৌর সোৎসাহে জানালে, পরীক্ষাটা নিজেদের ওপরই শুরু করছি ঘনাদা। আজ থেকেই মেসে শিখি মেনু ছেটে দিয়েছি। কাল সকাল থেকে ভাত, ডাল আর স্রেফ একটি তরকারি। মাছ হতেও পারে, নাও হতে পারে। মাপেও সব কিছু কম। থালায় বাড়িতে যা দেবার দিয়ে এক হাতা করে তুলে রাখা হবে, যাকে বলে বাধ্যতামূলক জাতীয় সঞ্চয়। এই ঘনাদা নাসিকার ধ্বনি করলেন। হ্যাঁ, আপাতত তো এই। গৌর বেশ হতভম্ব, আমরা তো বটেই। আপনি আরও কিছু ভেবেছেন নিশ্চয়ই? শিবুর উস্কানির চেষ্টা। আরও কিছু নয়, অন্য কিছু। ঘনাদা সংক্ষিপ্ত। মানে গোড়াতেই আপনি অন্য কিছু বুঝেছিলেন? হ্যাঁ, ভেবেছিলাম পেটেন্টটা বুঝি নেওয়ার ব্যবস্থা করে এসেছ। আমার ছুঁচটা সত্যি ফাল হয়ে বেরিয়েছে শেষ পর্যন্ত। আপনার ছুঁচ?
শিশির তক্তপোষের তলা থেকে ছুঁচ শুদ্ধ গুজে রাখা জামাটা তুলে ধরে ছুঁচটা বার করতে করতে বললে, ফালতো হয়নি, এখনো ছুঁচই আছে দেখছি। ও ছুঁচ নয়, ছুঁচের মতোই সরু ছোট কাঁচের পিপেট। ঘনাদা আমাদের প্রতি করুণা কটাক্ষ করে বললেন, একবার রক্ত নদী বইয়ে যা সেই সঙ্গে একদিন জলে আগুন জ্বালিয়ে দিয়েছিল। যা না থাকলে সূর্যদেবকে বধ করার অস্ত্র এ যুগে আর তৈরি করবার আশা মানুষকে ছাড়তে হতো। সূর্যদেব মানে? আমাদের এই সত্যিকারের আকাশের সূর্য? আপনার সেই ছুঁচেই কাঁধ? একরকম তাই বলতে পারো। ঘনাদার বলার ধরনে বোঝা গেল কোনো রকম বড়াই তার পছন্দ নয়। শিশির ছুঁচটা রেখে দিয়ে সিগারেটের টিনটা তখন খুলে ফেলেছে। ঘনাদা সিগারেট তুলে নিয়ে ধরিয়ে গোটা দুই শুক টান দিয়ে খানিকক্ষণ চোখ দুটি বুজে চুপ করে রইলেন। আমরা উদগ্রীব। আমাদের বেশ কিছুক্ষণ আশা নিরাশার দোলায় দুলিয়ে রেখে ঘনাদা অবশেষে চোখ মেলে তাকিয়ে ওপরের ছাদটাকেই সম্বোধন করে বললেন, তখন আমি কোথায়? আমরাও তখন আর নেই। ঘনাদার এরকম স্মৃতিভ্রংশ আমাদের কল্পনাতীত। তার স্মরণশক্তির মরা আঁচ যথাসাধ্য চাগিয়ে তোলার আশায় যে যেমন পারি কাঠকুটো এগিয়ে দেবার চেষ্টা করলাম। কলম্বিয়ায়? আমার কুটো। চুকচিদের দেশে? শিবুর প্যাকাটি। নোভালা জেমলিয়া? গৌড়ের কফোটা কেরোসিন। আমাদের এই মেসে। শিশিরের এক আঁজলা জল একেবারে। আমরা খেপে উঠে শিশিরকে নিয়ে পড়তে যাচ্ছিলাম, কিন্তু তার দরকার হলো না। ঘনাদার চোখ দুটোর সঙ্গে কান দুটোও বোধহয় ছাদেই ছিল। সেখান থেকে আমাদের দিকে কৃপা করে নামিয়ে বললেন, হ্যাঁ, ইয়েমেন থেকে লাল পানি পার হয়ে ইরিট্রিয়ার ওপর তখন ভাসছি। মার্কিন প্লেন, কিন্তু গাঢ় কমলা আর সবুজে ছোপানো গা। তাদের মানধাতা যুগের আমহারিক অক্ষরে সব কিছু লেখা। আমার পাশের সিটের ভদ্রলোক নড়ে চড়ে বসলেন। মনে হলো সেই নড়াচড়াতেই বুঝি প্লেনটাই টালমাটাল হয়ে গোঁত্তা মেরে পড়ে। প্লেনের সিটগুলো নেওয়া ছোটোখাটো নয়, কিন্তু ভদ্রলোক একেবারে বৃত্তাসুরের বড় ভাই। দুটো সিট ভেঙে এক করে দিলে হয়তো তিনি একটু আরাম করে বসতে পারতেন, কিন্তু তার তো উপায় নেই। ইয়েমেন থেকেই পাশের সিটে এই 5 মণিলাসের মৃদুমন্দ ঠেলাঠুলি ধাক্কা খেতে খেতে আসছি। তিনি স্বস্তিতে বসতে না পেরে উসখুস করছেন, সেই সঙ্গে আমিও। ভদ্রলোক নিচের দিকে চেয়ে হঠাৎ বললেন, এই ইরিত্রিয়া নিয়ে ইতিহাসে এত মারামারি, দেশটা চেহারা দেখেছেন? যা দেখছেন তা ইরিট্রিয়া নয়। ইরিট্রিয়া নয়? সামনে পেছনেও পাশে যারা বসেছিলেন তারাও চমকে উঠলেন সে আওয়াজে। চমকাবার মতোই আওয়াজ। ভদ্রলোকের গলাখানি তার বপুর সঙ্গে পাল্লা দেবার মতো। সেই গলায় তিনি আবার চটে উঠে ছেড়েছেন সপ্তমে। আশেপাশের যাত্রীরা কেউ একটু মুচকে হেসে, কেউ বিরক্তিকর কুটি করে মুখ ফেরালেন। আমি শান্তভাবে বললাম, না, ইরিট্রিয়া ছাড়িয়ে ফরাসি সোমালিল্যান্ডের পার ছুঁয়ে আমরা এখন ইথিওপিয়ায় পৌঁছে গেছি। ভদ্রলোক খানিকক্ষণ আমার মুখের দিকে যেভাবে তাকালেন, তাতে মনে হলো জানলা ভেঙে আমায় টুপ করে বাইরে ফেলে দেবেন, নাকি প্লেনের ভিতরেই হাড়গোড় ভাঙা দোয়া বানিয়ে দেবেন, ঠিক করে উঠতে পারছেন না। শেষ পর্যন্ত কি ভেবে বলা যায় না, নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, গলাটা সপ্তম থেকে একটু নামিয়ে, আপনি এসব জায়গা চেনেন? আগে এসেছেন কখনো? তা আস্তে আস্তে হয় মাঝে মাঝে। একটু হেসে কবুল করলাম। বাঁচখাই গলার প্রশ্নে আবার প্লেনটা বুঝি কাঁপল। তোজোকে একটু আদর করতে। তোজোকে আদর করতে? কে সে? হেসে তার দিকে ফিরে গলা নামিয়ে সাবধান করার সুরে বললাম, যা বলে ফেলেছেন। ইথিওপিয়ার বুকের ওপর তাদেরই প্লেনে বসে তোজো কে এ প্রশ্ন আর করবেন না। আগেকার দিন হলে কোতল করতেও পারত। কোতল করত আমাকে? ভদ্রলোকের ওই চেহারা আরও ফুলে ফেঁপে জামার বোতামগুলো প্রায় ছেঁড়ে আর কি। তাকে ঘাড় কাত করে আপাদমস্তক একবার দেখে নিয়ে যেন সসম্ভ্রমে বললাম, না, আপনাকে বোধহয় সাহস করতো না।
ভদ্রলোক এবার একটু খুশি হলেন মনে হলো, তাই আবার একটু টিপুনি দিয়ে বললাম, তবে নেগুস নাগান্তির কানে কথাটা না যাওয়াই ভালো। নেগুস নাগান্তি নামটা শুনেই ভদ্রলোকের গলায় যেন আর তেমন ঝাঁঝ পাওয়া গেল না। একটু হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, নেগুসই তো জানি, নেগুস নাগান্তি আবার কি? তোজোর সঙ্গে তার কি সম্পর্ক? নেগুস বলতে বোঝায় সম্রাট, আর নেগুস নাগান্তি মানে সম্রাটের সম্রাট, রাজ চক্রবর্তী। তোজো হলো তারই পোষা 40টি সিংহের মধ্যে সবচেয়ে যেটি প্যারের তার নাম। নেগুসের প্রাসাদে সে ছাড়াই থাকে সারাক্ষণ। ভদ্রলোক আমার দিকে খানিক চেয়ে থেকে কি ভাবলেন কে জানে, তারপর হঠাৎ পাশেই রাখা আমার হাতটা ধরে ফেলে করমর্দনের ছুতোয় হাড়গোড়গুলো কতখানি পলকা পরীক্ষা করতে করতে খুশিতে ডগমগ হয়ে বললেন, আপনার সঙ্গে আলাপ করে অত্যন্ত সুখী হলাম। আপনার নামটা জানতে পারি? হাতটা ছাড়িয়ে নিয়ে যেন প্রায় কোঁকিয়ে কোঁকিয়ে বললাম, অধীনের নাম দাস। এখন আপনার নামটা জানবার সৌভাগ্য এই গোলামের হবে? কথাবার্তা আরবিতেই হচ্ছিল। এসব বিনয় সৌজন্য ও ভাষাতেই ভালো জমে। ভদ্রলোক বাদশাহী চালেই বললেন, শেখ ইবন ফরিদ। ইবন ফরিদ নামটা শুনে আমি গদগদ হয়ে উঠলাম। প্রায় 750 বছর আগে এক ইবন ফরিদ আরবকে ধন্য করেছিলেন। তার কথা আর আপনাকে কি বলবো, নিশ্চয়ই জানেন। তার জানি নে। ইবন ফরিদ তার আকর্ণ বিস্তৃত গোঁফে চারা দিলেন। আপনিও তো তার মতো টহলদার দেখছি। তিনি অবশ্য মস্ত বড় ভৌগোলিক ছিলেন। আপনি সেরকম লেখেন টেখেন নাকি? আমার দিকে চেয়ে একবার চোখ মুচকে হাসতে হাসতে ইবন ফরিদ বললে, এখনো লিখিনি, তবে লিখব, সময় হলেই লিখব। আপনি তো আদিস আবাবাতেই থাকবেন নাকি? ইচ্ছে তো সেই রকম। সবিনয় স্বীকার করলাম। হ্যাঁ, নেগুসের পোষা সিংহ নির্ভয়ে আদর করতে হলে ওখানেই থাকতে হয়, আর বুনো সিংহ শিকার করতে হলে যেতে হয় অন্য কোথাও। বলে ইবন ফরিদ আমার পায়ের ওপর 82 শিক্ষার একটি আদরের থাপ্পড় দিয়ে প্লেন ফাটিয়ে হাসতে আরম্ভ করলেন। আদিস আবাবা শহরের সবচেয়ে যা আমার ভালো লাগে তা সেখানকার গন্ধ। পৃথিবীর ছোট বড় আর কোনো শহরের অমন অপরূপ গন্ধ আছে বলে জানি না। গন্ধটা পোড়া ইউক্যালিপটাস কাঠের। সমস্ত হাবশি জাতিদের যিনি এক রাজছত্রতলে মিলিয়েছিলেন, সেই নেগুস নাগান্তি দ্বিতীয় মেনেলিক সর্বত্র ইউক্যালিপটাস গাছ পুঁতেছিলেন। সে গাছ এত বেড়েছে যে লোকেরা ইউক্যালিপটাস জ্বালানি কাঠ হিসেবে পোড়ায়। শহরের হাওয়ায় তাই একটা মিষ্টি পরিদের গায়ের মতো সুবাস সারাক্ষণ ভাসছে। রাত্রে সে গন্ধটা আরও মন মাতানো। তাই নেশায় হোটেল থেকে বেরিয়ে শহরের একেবারে প্রান্ত পর্যন্ত চলে গিয়েছিলাম। হোটেলের ম্যানেজার অবশ্য বেরুবার সময় সাবধান করে দিয়েছিল যে আদিস আবাবার পথে ঘাটে সারা রাত হাইনারা চড়ে বেড়ায়। আশেপাশের পাহাড় থেকে তারা নেমে আসে, আবার ভোর হতে না হতে ফিরে যায়। জ্যান্ত মানুষকে সাধারণত তারা এড়িয়ে চলে, তবে দুনিয়ায় এমন ছিচকে শয়তান জানোয়ার আর দুটি নেই। বেকায়দায় পেলে তারা সব করতে পারে। কোনো রকমের জখম অসহায় অবস্থায় পেলে জ্যান্ত মানুষের মাংস তারা খুবলে খেতে পারে। আদিস আবাবার রাস্তাঘাট অত রাত্রে বেশ নির্জন পেয়েছিলাম। দিনের বেলায় গাধা ও ঘোড়াসে নোংরা ভিড় আর নেই। এখানে সেখানে দু একটা হাইনা দূর থেকে চোখে পড়েছে, কিন্তু দেখতে না দেখতেই তারা ছায়ার মতো মিলিয়ে গেছে কোথায়। শহরের একদিকের শেষ প্রান্ত পর্যন্ত এসে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটি তেপান্তরের রাস্তা সুদানের খার্তুম হয়ে মরুভূমির দেশে ওয়াদি হালফার দিকে গেছে। এই পথেই ইথিওপিয়ার রাজারা একদিন উত্তরের দিকে দিগ্বিজয় গিয়েছিলেন। কিছু দূরে কোথায় একটা হায়নার হাসির শব্দে চমকে ফিরতেই এমন কিছু দেখলাম যাতে শরীর মন এক মুহূর্তে সজাগ হয়ে উঠল। একটা মোটা ইউক্যালিপটাস গাছের গুঁড়ির পেছনে নিজেকে পাথরের মতো নিস্তব্ধ করে দাঁড়িয়ে রইলাম। হায়না কিংবা জন্তু জানোয়ার কিছু নয়, মানুষ। আর এই মানুষটিকে অন্তত এত রাত্রে শহরের এই প্রান্তে দেখবার কথা সত্যি বলতে গেলে কল্পনাও করিনি। মুখ দেখতে পাওয়ার দরকার নেই, আকার দেখেই মানুষটাকে চিনতে দেরি হয় না। আবিসিনিয়ার মানুষটা শক্ত সামর্থ্য জোয়ান হয় বটে,
কিন্তু অমন একটা দৈত্যকার মাংসের পাহাড় অন্তত এই কদিনে আদিস আবাবা রাস্তায় ঘাটে দরবারে কোথাও চোখে পড়েনি। ইবন ফরিদি যে পালের গোদা একটা গন্ডারের মতো নির্জন রাস্তা দিয়ে শহরের বাইরে কোথাও হনহন করে হেঁটে চলেছে, এ বিষয়ে তখন আর সন্দেহ নেই। কিছু দূর সে এগিয়ে যাওয়ার পর নিঃশব্দে তার পিছু নিলাম। খুব নিঃশব্দে নেবার দরকার ছিল না, কারণ সে নিজেই পদভারে মেদিনী কাঁপিয়ে যেভাবে চলেছে তাতে আর কোনো শব্দ তার কানে যাবার কথা নয়। কিন্তু ইবন ফরিদ সত্যি চলেছে কোথায়? শহর তো এইখানেই শেষ, তারপর তো প্রায় গাছপালাহীন পাথুরে ঢেউ খেলানো তেপান্তর। হঠাৎ মনে পড়ল দুদিন আগেই আদিস আবাবার বাজারে যে শিকারির সঙ্গে আলাপ হয়েছে তার কথা। শখের শিকারি সে নয়, দুর্লভ দামি চামড়ার ব্যবসার খাতিরেই তার শিকার, বিশেষ করে কালো চিতার খোঁজেই এমন সব দুর্গম দূর জায়গায় দেশে অনুচরদের নিয়ে যায় যে নেগুসের তহসিলদাররাও জানে কিনা সন্দেহ। শহরের বাইরেই সম্প্রতি সে তাঁবু গেড়েছে জানি। লোকজন রসদ সংগ্রহ করে নতুন শিকারের সফারিতে বেরোনোই তার উদ্দেশ্য। আমার অনুমানই ঠিক। কিছু দূর যেতেই শিকারির সাদা তাঁবুটা অন্ধকারে রাস্তার ধারে ঝাপসাভাবে দেখা গেল। কাছে পিঠে বাঁধা ঘোড়াগুলোরও পা ঠোকার শব্দ শোনা গেল সেই সঙ্গে। ইবন ফরিদের আশাটা যে অপ্রত্যাশিত নয়, শিকারীকে টর্চ হাতে তাঁবু থেকে কিছু দূরে অপেক্ষা করতে দেখেই তা বোঝা গেল। শিকারীর হাতে টর্চটা একবার জ্বলে উঠতে ইবন ফরিদ হাঁক দিয়ে তার উপস্থিতি জানালে। আমি তখন পথের ধারে মাটির উপর শুয়ে পড়েছি। ইবন ফরিদের চালচলনে সন্দেহ করবার মতো সত্যি অবশ্য তখনও কিছু নেই। হাঁক দিয়ে সারা দেওয়া তো অন্তত লুকোচুরির কোনো ব্যাপারের সঙ্গে খাপ খায় না। কিন্তু গোপনীয় যদি কিছু না হয়, তাহলে এত রাত্রে এই শহরের বাইরে এসে দেখা করার মানে কি? ইবন ফরিদের আদিস আবাবায় এতদিন থাকাটাও তো একটু অদ্ভুত। টিটকিরি দিয়েও আমায় যা সে জানিয়েছিল তাতে এতদিনে তার তো সিংহ শিকারে বেরিয়ে যাওয়ার কথা। আদিস আবাবায় প্লেন থেকে নামার পরে এই কদিনের মধ্যে কোথাও আর না দেখে আমি তার কথাটা সত্যি বলেই ধরে নিয়েছিলাম। এতদিন সে ছিল কোথায়? লুকিয়েই বা ছিল কেন? হাতে পাঁচি মঙ্গলবার, রহস্য কিছু থাক বা না থাক, শেষ পর্যন্ত ভালো করে ব্যাপারটা না বুঝে আমি ফিরব না ঠিক করে ফেলেছি। ইবন ফরিদকে নিয়ে শিকারি তার বড় তাঁবুটায় ঢোকবার পরই অত্যন্ত সন্তর্পণে তাঁবুর বাইরে গিয়ে বসলাম। নিস্তব্ধ রাত। ঘোড়াদের নিঃশ্বাস আর পা ঠোকার শব্দ ছাড়া মাঝে মাঝে এদিক ওদিক থেকে হায়নার হাসি শুধু শোনা যাচ্ছে। ভেতরে কথাবার্তা চলছে বুঝতে পারছি, কিন্তু তাঁবুর কাপড়টা বেশ মোটা, দু একটা শব্দ ছাড়া ভালো করে কোনো কথা বোঝা যাচ্ছে না। কথাবার্তা ফরাসিতেই চলছে সন্দেহ নেই, কিন্তু দুজনের কারোরই যে ফরাসি মাতৃভাষা নয়, যেটুকু শুনতে পাচ্ছিলাম তার উচ্চারণ ও বলার ধরন থেকেই বুঝলাম। শিকারী লোকটির সঙ্গে আদিস আবাবার বাজারে ইথিওপিয়ার আমহারিকেই আলাপ হয়েছিল। তাতে তাকে হাবশি ভাবিনি, ভাবার কোনো কারণও ছিল না। রোদে পোড়া চেহারাটা একেবারে কড়া তামাটে হয়ে এলেও তার মুখ চোখের গড়ন থেকে চুলের রঙে বোঝা যায় মধ্য উপসাগরের উত্তরে ইউরোপের কোনো দেশের সে লোক। এদেশে অনেকদিন থেকে ভাষাটা দেশের লোকের মতোই বলতে শিখেছে। এখন কিন্তু তার অশুদ্ধ ফরাসি উচ্চারণেও কি যেন একটা ইঙ্গিত পাচ্ছিলাম। মদ্রদেশের অনেকের ইংরেজি উচ্চারণে যেমন জাতীয় বৈশিষ্ট্য ধরা যায়, এও অনেকটা প্রায় তাই। ফরাসিটা চোস্ত শিখেছিলেন বটে ঘনাদা। শিবু হঠাৎ ফোড়ন পেরে বসল। ভুল উচ্চারণ শুধু ধরেই ফেলেন না, তা থেকেই ভুল যে করে তার জাতের খবর পর্যন্ত বার করে ফেলেন। ঘনাদার সিগারেটটা ধোঁয়াতে আমরা হঠাৎ বোধহয় কাশতে শুরু করলাম। সে কাশিকে হাসি চাপার চেষ্টা বলে যদি কেউ সন্দেহ করে আমরা নাচার। ঘনাদা অন্তত করলেন না। শিবুর তারিফটা একটু হেসে অম্লান বদনে হজম করে শুরু করলেন। লোকটা গ্রিক বলে বুঝলাম, শুধু ওইটুকু নয়, বুঝলাম তার চেয়ে আরেকটু বেশি। জন্তু জানোয়ারের চামড়া শিকারী লোকটার ব্যবসা হতে পারে, কিন্তু সে নেহাত সাধারণ শিকারী মাত্র নয়। আর ইবন ফরিদ তো নয়ই। একটা দুটো কথা যে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তা শিকারের জগতের নয়।
নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণ কোথায় লাগে, কিংবা বিজ্ঞানী সত্যিকার যুগান্তর, এ ধরনের কথা কালো চিতার খোঁজে ইথিওপিয়ার ও পাণ্ডব বর্জিত অঞ্চলে ঘুরে বেড়ায়, অথবা বুনো সিংহ শিকার যার নেশা, সেরকম লোকেদের আলাপের বিষয় হওয়া একটু আশ্চর্য। আরও একটু ভালো করে যদি শুনতে পেতাম। সেই চেষ্টাতেই তাঁবুর কাপড়ের গায়ে কানটা ভালো করে লাগাতে গিয়ে কেলেঙ্কারি করে ফেললাম, আর তাতেই সাপে বড় হয়ে গেল। তাঁবুর গায়ে কানটা লেপ্টে লাগাতে গিয়ে অসাবধানে তাঁবুর বাইরের একটা খুঁটিতে বাঁধা দড়িতে কেমন করে হাত ঠেকে গেছিল। তাঁবুটা তাতে একটু নড়ে উঠতেই চারিদিক কাঁপিয়ে দড়াম দড়াম করে দুটো পিস্তলের গুলি ছুটল। দুটোই কানের পাশ দিয়ে তো? শিবুর আবার সরল জিজ্ঞাসা। সন্ত্রস্ত হয়ে আমরা শিবুকে ধমকালাম। শিবুটার কেমন বুদ্ধি! দুটোই কানের পাশে হয় কখনো? এটা কি তুই রবার্ট ব্লেকের গল্প পেয়েছিস? শিবুর দিকে পিস্তলের নলটার মতোই অগ্নি দৃষ্টি ফেলে ঘনাদা বললেন, দুটো গুলি কাছাকাছি, একেবারে মাথার ঠিক ওপর দিয়ে। খানিকটা চুলের ডগা পুড়েই গেল তাতে। হাসি দূরে থাক, আমরা কাশি পর্যন্ত চেপে রইলাম প্রাণপণে। ঘনাদা আমাদের তদ্গত চেহারাগুলোর ওপর চোখ বুলিয়ে সন্তুষ্ট হয়ে আবার শুরু করলেন। স্পষ্ট তারপর শুনতে পেলাম গ্রিক শিকারী বলছে, আপনি কি খেপে গেলেন নাকি ফরিদ সাহেব? গুলি ছুড়লেন কাকে? কেউ যদি থাকে বলে ইবন ফরিদ হাসল। আপনি বুঝতে পারছেন না সিএ সোলোমাস, সাবধানের মার নেই। তাঁবুটা কিরকম নড়ে উঠল দেখলেন না? কেউ থাকতেও তো পারে ওখানে। থাকতে পারে, দুটো একটা হয় না। সোলোমাসের গলাটা প্রসন্ন নয়। রাত্রে মাঝে মাঝে তাঁবুর আশেপাশে খাবারের গন্ধ শুকে অমন ঘরে। দিলেন তো তাঁবুটা ফুটো করে। আরে ও ফুটো, ক্যাম্বিসের তাঁবুর বদলে রাজপ্রাসাদ পাবেন থাকবার। কাজটা যদি হাসিল হয়। আচ্ছা, তাঁবুর বাইরেটা একবার ঘুরে দেখে এলে হয় না? ইবন ফরিদের সন্দেহটা তখনও যায়নি বোঝা গেল। আমি সবে গা ঢাকা দেবার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু সোলোমাসের কথায় আশ্বাস পেলাম। সোলোমাস তখন বলছেন, মানুষ হলে না লাগলেও ভয়ে একবার চেঁচাতো, জানোয়ার হলেও তাই। মিছিমিছি আপনি জেগে স্বপ্ন দেখছেন। এখন কাজের কথা সেরে ফেলুন তাড়াতাড়ি। এত স্পষ্ট সব কথা শুনতে পাওয়ার কারণ তখন আমি বুঝে ফেলেছি। তাঁবুর ওই দুটো পিস্তলের গুলির ফুটোই আমার সহায় হয়েছে। ফুটো দুটো কাছাকাছি হওয়ায় আরও সুবিধে। আলতোভাবে তাতে কান ঠেকিয়ে কাজের কথাও শুনলাম। ফরিদ তখন বলছে, ওই চিমসে কালা ছুঁচোটাই আমাদের ভরসা। হাঁটা পথে এখান থেকে যদিও কোথাও যায় তো আপনি আছেন, আর উড়ে কোথাও যেতে চাইলে আমি। আসল ঘাঁটি ওরই শুধু জানা। সেখানেই চলেছে যতটা পারে এলোমেলো ঘুরে ফিরে সকলের চোখে ধুলো দিয়ে। ওকে নজরে রেখে পিছু নিলেই কাম ফতে। হতভাগা জানেও না যে জমকে ফাঁকি দিতে পারে, তবু আমাকে না। কাজটা শেষ করে ওকে জমের চেহারাই দেখাবো। দু চারটে অন্য কথা বলে ফরিদ তাঁবু থেকে বেরুলো। বেরুবার সময় সোলোমাসের টর্চটা ধার নিয়ে তাঁবুর পেছনটা তদারক করে দেখে যেতেও ভুলল না। আমি তখন সেখান থেকে সরে গিয়েছি অবশ্য। ফরিদ চলে যাওয়ার পর ধীরে সুস্থে গিয়ে সোলোমাসের তাঁবুর পর্দাটা সরালাম। সরাতে না সরাতে সত্যিই অবাক। আসুন দাস বলে সাদর অভ্যর্থনা জানিয়ে সোলোমাস আমার দিকেই ফিরে দাঁড়িয়ে হাসছেন। আপনার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। আমার অপেক্ষায়? আমি সন্দিগ্ধভাবে সোলোমাসের দিকে তাকালাম। হ্যাঁ, আপনারই। তাঁবুর পেছনে বসে সবই তো শুনেছেন। আমি যে তাঁবুর পেছনে ছিলাম তাও আপনি জানতেন? আমি সত্যিই অবাক। প্রথমে কি আর ঠিক জানতাম, কিন্তু দুটো গুলির পর না চিৎকার না পালাবার শব্দ শুনে বুঝলাম একটি মানুষ ছাড়া দুনিয়ায় আর কারো পক্ষে মনের জোর সম্ভব নয়। সেই একটি মানুষের এত পরিচয় আপনি জানলেন কি করে? সোলোমাস হাসলেন। তাহলে আর তাঁবুর পেছনে শুনলেন কি? আপনার পরিচয় জানাই তো আমাদের আসল কাজ। পরিচয় না জেনে কি আপনার পেছু নিয়েছি? তাহলে আমার পিছু নিয়েছেন সে কথা স্বীকার করছেন?
আমি ভেতরে ভেতরে গোলমালে পড়লেও বাইরের কড়া গলায় তা বুঝতে দিলাম না। না স্বীকার করে উপায় কি, বিশেষ করে নিজের কানেই যখন সবটা শুনে ফেলেছেন? ক্রমশ আমি যেন বেকায়দায় পড়ছিলাম কথা কাটাকাটিতে, তাই একটু রেগেই বললাম, আমিই তাঁবুর পেছনে ছিলাম বুঝেও ফরিদ সাহেবকে হায়নার কথা বলেছিলেন কেন? আলাপ আলোচনাটা দীর্ঘ হবে মনে হচ্ছে। সোলোমাস হাসলেন। আপনারও অনেক কিছু জিজ্ঞাসা করবার আছে, আমারও কিছু বলবার, সুতরাং এমনভাবে দাঁড়িয়ে না থেকে একটু বসলে হতো না? এত রাত্রে আপনাকে আর কি দিয়ে আপ্যায়িত করতে পারি? খাঁটি জঙ্গলি মধু থেকে তৈরি আবিসিনিয়ার নাম করা তেজ আছে, বসুন, তাই একটু চাকতে দিই। না, তার দরকার হবে না, আমি এমনিই বসছি। এখন আমার কথাগুলোর জবাব দিলে বাধিত হব বলে আমি চিতার চামড়ায় থাকা একটা নিচু কোচের উপর বসলাম। সোলোমাসও পাশের একটা মোড়া টেনে বসে বললেন, কেন ফরিদ সাহেবকে হায়নার কথা বলেছিলাম এই কথা জানতে চাইছেন তো? বলেছিলাম ফরিদ সাহেবকে ধোঁকা দেবার জন্য। হায়নারা রাত্রে শহরের রাস্তায় ধাঙ্গরের কাজ করে ঘোরে। আমার চাবুর দড়ি নাড়তে তারা কখনো আসে না আমি জানি। ও, আমায় তাহলে অনুগ্রহ করেছিলেন। এ অনুগ্রহের কারণ? এবারে সত্যি অবাক হওয়ার দরুন বিদ্রুপের সুরটা ঠিক গলায় ফুটল না। অনুগ্রহ নয়, আত্মরক্ষা যদি বলি। আত্মরক্ষা? আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? আমি জ্বলে উঠলাম। শত্রুকে বাঁচাবার চেষ্টা আপনার আত্মরক্ষা? কথাটা একটু গোলমেলে বটে। সোলোমাস হাড় চালানো হাসি হেসে বললেন, আমি অবশ্য বলতে পারি শত্রুকে বাঁচানো এক্ষেত্রে আমাদের আত্মরক্ষা। ফরিদ সাহেব আহাম্মক, তাই না বুঝে শুনে এমন গুলি ছুঁড়েছিল। আপনি মারা গেলে আমাদের নিজেদেরই তো সর্বনাশ। যা খুঁজি তার পথ দেখাতো তাহলে কে? এই তাহলে আপনার কৈফিয়ত। কিন্তু মারা তো আরেকটু হলে গিয়েছিলাম। টিপটে একটু না দৈবাত ফসকালে? দৈবাত যেটা ভাবছেন তার পেছনে মানুষের হাতও তো থাকতে পারে। এই সোলোমাসেরই হাত। আমি বিস্ময় সামলে ওঠার আগেই সোলোমাস এবার গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, আমি গুলি ছড়বার সময় হঠাৎ চমকাবার ভান করে হাতটা একটু ওপর দিকে নাড়িয়ে দিয়েছিলাম। কেন? তখনও তো আপনি জানেন না যে আমিই ওখানে আছি। ঠিক জানি না, কিন্তু আশা একটু করেছিলাম বই কি। আপনার এত খবর আমরা রাখছি, আর আপনি আমাদের এই জেরার খবর নিতে একবার আসবেন না তদন্তে, এ কি হতে পারে? মনে মনে লজ্জিত হয়ে অবশ্য স্বীকার করলাম যে ইবন ফরিদকে ঠিক বুঝেও সোলোমাসকে একেবারেই সন্দেহ করতে পারিনি। কিন্তু মুখে ঝাঁঝের সঙ্গে বললাম, আমি আসবো তাও জানতেন। এসেছি কিনা এসেছি ঠিক না জেনেই প্রাণ বাঁচাবার চেষ্টা করেছেন। এখন আবার আমারই অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। আপনার রহস্যটা কি বলুন তো? সাপ নেউল দুইয়ের মাথাতেই হাত বুলোতে চান নাকি? একরকম প্রায় ধরেই ফেলেছেন। অন্তত ফরিদ সাহেবের খুব হিতৈষী যে নয় বোঝা উচিত। হিতৈষী তাহলে কার? সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলাম। আপনাদের। সোলোমাসের এবার স্পষ্ট উত্তর। তাহলে ফরিদ সাহেবের দলে কেন? চোরের উপর বাজপাড়ি করবার জন্য। বিশ্বাস করব কিসে? প্রমাণ দিলে। দিন প্রমাণ তাহলে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে সোলোমাসের দিকে তাকালাম। তরুণ যদি বলি রেনে লাভাল। সোলোমাসের মুখে ঈষৎ হাসি দেখা গেল। ও নাম শত্রুরা সবাই জানে। তাহলে এমন কিছু বলি যা শত্রুদের জানবার কথা নয়। তাই তো শুনতে চাইছি। মোট 137 বলে সোলোমাস আমার দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আমি তখন সত্যই চমকে গেছি। কোনো রকমের সামলে জিজ্ঞাসা করলাম, কীরকম মিলিয়ে? 5। চটপট জবাব দিলেন সোলোমাস। আমি সত্যিই তাজ্জব। আমরাও। গৌর তো বলেই ফেললে। ভারী মজার ধাঁধা তো ঘনাদা। হ্যাঁ, সাংঘাতিক মজার। সে মজার ধাঁধার উত্তর খুঁজতে বাঘা বাঘা বৈজ্ঞানিকেরা সারা দুনিয়ায় তখন হিমশিম খাচ্ছে, আর শয়তানেরা ছলে বলে কৌশলে তা আদায় করবার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে।
ঘনাদা সিগারেটটায় কয়েকটা রাম টান দিয়ে ফেলে দিয়ে বলতে শুরু করলেন। সোলোমাস অন্তত সে শয়তানের দলের নন, এটুকু তখনই বুঝলাম। কারণ যেটুকু তিনি বলেছেন, শয়তানের কারুর তা কল্পনারও বাইরে। কিন্তু সত্যি সোলোমাস তাহলে কে? শত্রুর দলে তিনি এমন করে পরিচয় ভারী আছেনই বা কেন? চোরের উপর বাটপাড়ি করারই বা তার উদ্দেশ্য বলছেন, সত্যি কি তাই? চোরের উপর বাটপাড়ি তিনি করছেন কি স্বার্থে, কার হয়ে? এসব প্রশ্ন মাথায় ঘুরছিল বলেই খানিক্ষণ চুপ করেছিলাম। সোলোমাসই হেসে বললেন, আপনি খুব মুশকিলে পড়েছেন বুঝতে পারছি দাস। আরও একটা প্রমাণ তাই দিচ্ছি, এমন অকাট্য প্রমাণ যা পেলে অবিশ্বাসের আর কোনো কারণ থাকবে না আশা করি। একটু থেমে যেন আমার মুখের ভাবটা পরীক্ষা করে সোলোমাস বললেন, আপনার এখান থেকে নাইরোবি যাওয়ার কথা, কেমন ঠিক না? এবার আমি একেবারে আমায় গোপন নির্দেশ দিয়ে পাঠিয়েছে, সে এবং আমি ছাড়া দুনিয়ায় এ খবর কারুর জানার কথা নয়। আদিস আবাবা থেকে যে নাইরোবি যেতে হবে এ খবর আমি নিজেই ইয়েমেন থেকে রওনা হওয়ার আগে জানতাম না। ঠিক রওনা হবার কিছু আগে সুইজারল্যান্ডের এক ব্যাংকের ছাপ মারা লেফাফার ভেতর সংকেত লিপিতে এই নির্দেশ এসেছে যে আদিস আবাবার বিশেষ একটি হোটেলে কদিন থেকে আমি যেন নাইরোবিতে রওনা হই। সেখান থেকে কোথায় যেতে হবে তার নির্দেশ নাইরোবির একটি সুইস ব্যাংকের শাখাতেই পাব। সোলোমাসকে অবিশ্বাস করার আর কোনো মানেই হয় না, কিন্তু তার রহস্যটা কি তা না বুঝলে আর আমার শান্তি নেই। তার অনুমানই যে ঠিক এ কটা অকপটে স্বীকার করে বলে ফেললাম। আপনার কথাই ঠিক, কিন্তু যে খবর শত্রুপক্ষের তো নয়ই, মিত্রপক্ষেরও কারোর জানা অসম্ভব, তা আপনি জানেন কি করে? আমি এসব নির্দেশ কার মারফত পাই তা জানেন কি? জানি বই কি, কোনো সুইস ব্যাংকের মারফত। যে কোনো সুইস ব্যাংক মক্কেলদের স্বার্থ রক্ষার ব্যাপারে কীরকম বিশ্বাসী তাও নিশ্চয়ই জানেন। মরা মানুষের পেট থেকে কথা বার হতে পারে, কিন্তু তাদের পেট থেকে হবে না। তাহলে আপনি এ খবর পেলেন কি করে? সোজা উত্তরটা বুঝতে পারছেন না কেন? সোলোমাস যেন আমার নির্বুদ্ধিতা একটু ক্ষুণ্ণ হয়ে বললেন, আমিও সুইস ব্যাংকের মারফতে ওই খবরটা পেয়েছি। শুধু ওই খবরটুকু নয়, ওটা বাতিল করার নির্দেশও। তার মানে? তার মানে নাইরোবিতে নয়, আপনাকে এখন যেতে হবে সুদানের খার্তুম শহরে। নাইরোবি যাওয়া বাতিল করে এই নির্দেশ এসেছে। মাথাটা সত্যিই গুলিয়ে যাচ্ছিল যে আজগুবিটা হলে 1 মাস আগে প্যারিস থেকে রওনা হয়ে ইউরোপের ও এশিয়ার নানা শহরে টক্কর খেতে খেতে ইথিওপিয়ার এই রাজধানীতে এসে পড়েছি, তাতে মাথা স্থির রাখা কঠিন। কিন্তু সোলোমাস সে অস্থির মাথাটি যেন চরকিবাজির মতো ঘুরিয়ে দিয়েছেন। একটু নিজেকে সামলে জিজ্ঞেস করলাম, এ নির্দেশ আমার কাছে না এসে আপনার কাছে এসেছে কেন? বোধ হয় আরও নিরাপদ করবার জন্য। কিন্তু আপনার সঙ্গে তো আমার দেখা না হতেও পারত, আমি তো দৈবাত আজ এখানে এসে পড়েছি। এবার মনে হলো অকাট্য যুক্তি দিয়েছি। দৈবাত এসেছেন সত্যি। দৈবাত যদি না আসতেন তাহলে বাধ্য হয়ে আমাকেই যেতে হতো খবরটা পৌঁছে দেবার জন্য। তবে আপনার মতো লোক ইবন ফরিদের সূত্র ধরে আমার কাছে পৌঁছতেনি আমি জানি। তাই তখন বলেছিলাম আপনার জন্যই অপেক্ষা করছি। শহরের বাজারে সেদিন আমি নিজে যেচে যে আপনার সঙ্গে আলাপ করেছিলাম, সে কথাও আশা করি মনে আছে। এত ব্যাখ্যাতেও ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ পরিষ্কার হলো না। সোলোমাসের নিশ্চিত ধারণা দেখলাম ইবন ফরিদের সূত্র ধরে তার কাছে আমি পৌঁছতামই। এই ধারণা কেমন করে এত দৃঢ় হলো আমি বুঝতে পারলাম না। ইবন ফরিদকে যাই সন্দেহ করে থাকি, তোড়জোড় করে অনুসরণ করার মতো দাম তার আছে বলে তো মনে হয়নি। অতিরিক্ত আত্মবিশ্বাসেই কি ফরিদকে অগ্রাহ্য করেছি? আর এই অগ্রাহ্য করাটা অনুমান না করতে পেরেই সোলোমাস অমন ধারণা করেছেন। নিজের সন্দেহ সংশয় আপাতত চাপা দিয়ে এবার অন্য প্রশ্ন করলাম, ইবন ফরিদের সঙ্গে আপনার যোগাযোগ হলো কি করে? কি করে তার দলে ভিড়লেন? ফিরলাম চেষ্টা করে। এ ব্যাপারে আসল শনি যে কারা তা তো আমাদের অজানা নয়। সুতরাং তাদের উপর নজর রাখতে তাদেরই দলে ভিড়বার ছল করতে হয়। সে ছলে তারা ভুলবে কেন?
যাতে ভুলে তার জন্য 5টা ঝুটের মধ্যে একটা সচ্চা খবর দিয়ে তাদের বিশ্বাস জাগাতে হয়। তার মানে শত্রুদের সত্যিকার গোপন খবর আপনি জুগিয়েছেন? অবাক আর নয়, এবার আমি জ্বলে উঠলাম। বললাম তো। সোলোমাস নির্বিকারভাবে বললেন। তাদের বিশ্বাস করাবার জন্যই দিতে হয়েছে। অবশ্য এমন খবর দিয়েছি যাতে শেষ পর্যন্ত কোনো ক্ষতি হওয়ার নয়। যেমন? যেমন ইয়েমেন থেকে আপনি আদিস আবাবা আসছেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।